ঘন কুয়াশায় চাদর জড়িয়ে যেন আসে শীতের মনোরম সকাল। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের প্রতিটি সকাল মানুষ যেন উষ্ণতায় কাটাতে চায়, তো আমিও তার ব্যতিক্রম না। সেজন্য সকালে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে চলে এসেছি চুলার পাড়। নাস্তার পর্বটা সেরে নিতে প্রায় 9টার কাছাকাছি হয়ে যায়, তো কি আর করার, শীত বলে কথা। শীতকালের বেলাটা এতটা ছোট হয়ে যায় যে কাজের যে সময়টা আছে সেটাকে ধরাটা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। তো তার পাশাপাশি নাবিহার বাবা আজকে বাসায়, তো সেজন্য চিন্তা করলাম রান্নাটাও করে ফেলি, এতে করে হয়তো অন্যান্য কাজ করতে অনেকটাই সুবিধা হবে। আর যেদিন নাবিহার বাবা বাসায় থাকে, অর্থাৎ ছুটির দিনটা থাকে, সেদিন কিন্তু আসলে কাজের কোনো মিলই পাই না। এক চুলায় পানি ফুটতে দিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ, আলু আর দিয়ে দিচ্ছি সিম। তো এটা দিয়ে ভর্তা তৈরি করব। তো এই ভর্তাটা নাবিহার বাবা আমরা সবাই খুব পছন্দ করি। তার পাশের চুলায় কিন্তু আমি পেঁয়াজ ভাজতে বসিয়েছি, সেটা আগে দেখিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে, তার উপর এখন এলাচ, দারচিনি, তেজপাতা, সেই সাথে একটু মেথি দিয়ে দিচ্ছি। তো ভালো করে যতক্ষণ পর্যন্ত না ভাজা হবে তার ফাঁকে একটু মশলা অ্যাড করব। আলাদা একটি বাটিতে পরিমাণ মতো একটু পানি নিয়ে তার মধ্যে সব মশলা একটু একটু করে দিব। তো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরের গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, সেজন্য পানি দিয়ে দিচ্ছি। তো তার ফাঁকে একটু নাড়াচাড়া দিয়েও দিয়েছি। এরপর আমি এই পেস্টের সঙ্গে আদা রসুন বাটাটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে গরুর মাংস রান্না করব, সেজন্য এভাবে রান্না করে নিচ্ছি। তো এটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আর এভাবে মশলাটা রেডি করে যদি আধ ঘন্টা কিংবা 20 মিনিটের মতো রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমার এতটা সময় আজকে নেই, সেজন্য সরাসরি দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটা একসাথে করে মিশিয়ে ব্যবহার করলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। চাইলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। মশলাটা একটু কষিয়ে নিব, তার ফাঁকে পাশের চুলায় দেখে নিচ্ছি যেটা বসিয়েছি সে সিদ্ধটা কতটা হয়েছে। সিমটা কিন্তু দেশি না, সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর এই ধরনের সিম দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো আলুটা আমি আস্ত দিয়েছিলাম, সেটা একটু সময় নেবে সিদ্ধ হতে, সেজন্য কাঁচামরিচটা আর সিমটা উঠিয়ে নিয়েছি। এখন আলুটাকে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি, যেটা আগে করা উচিত ছিল। তো যাই হোক, আমি ভেবেছিলাম নতুন আলু সিদ্ধ হয়ে যাবে। কালের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন এসেছে। সময়টা এখন ডিজিটাল হয়ে গেছে। আসলে আগে মা খালারা যেভাবে শিলপাটায় মশলা বেটে রান্না করতো, সেই ধরনের মশলায় কিন্তু তরকারির স্বাদটাই আলাদা এনে দিত, আর যা খেয়ে অনেক বেশি ভালো লাগতো। মশলা তো কষানো হয়ে গিয়েছিল, তো আমি তার মধ্যে গরুর মাংসটাও দিয়ে দিয়েছি। এটাও অনেকক্ষণ কষিয়ে নেব। যেহেতু গরুর মাংস বলে কথা, তো এটা সিদ্ধ হতে অনেকটাই সময় নেবে। আর আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। একদমই হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যেটাকে কাঠি ধোয়া বলে। তো এই পানিটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে নিচে দিয়ে না হয় লেগে যাবে। তো গরুর মাংস থেকে পানি উঠবে, সেজন্য অল্প দিয়েছি। আর এই অবস্থায় রেখে দিয়েছি যেন ভালো করে কষানোটা হয়ে যায়। তার ফাঁকে অন্য আরেকটি কাজ করে নিচ্ছি। গতকাল রাতে ঐশীর বাবাকে বলছিল, বাবা আমি অনেক দিন ধরে বড় চিংড়ি খাই না। ওর কথা শুনে তো ওর বাবা মিটমিট করে হাসছিল আর বলছে, তুমি অনেক দিন ধরে খাও না, দাঁড়াও কালই নিয়ে আসবো।
যেহেতু ঐশীর বাবার ছুটির দিন ছিল সেজন্য সকালে বেরিয়ে গিয়েই আগে মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেই সাথে গরুর মাংস। নাবিহা গরুর মাংস খেতে অনেক বেশি ভালোবাসে আর ঐশী চিংড়ি মাছ খেতে ভালোবাসে, সেজন্য বলছে একটা আইটেম হচ্ছে বড় মেয়ের, আরেকটি আইটেম হচ্ছে ছোট মেয়ের। তার মধ্যে আমি একটু কথা শোনানোর সুযোগ পেলাম, বললাম ভালো তো, দুই মেয়ের জন্য দুই আইটেম, তো আমি কি করেছি, আমার তো কোনো দোষ নেই, আমার জন্য কি আইটেম এনেছো দাও, আমি সেটা রান্না করব। তো আপনাদের ভাইয়া বলছিল যে আমার জন্য সিম আর আলুর ভর্তা আর ওদের জন্য এইসব আর কি। এই তো আমাদের এ নিয়েই কিন্তু সারাক্ষণ সময়টা কেটে যায়। আমাদের বাসায় প্রতিদিন সকালে ময়লাওয়ালা আসে, তো ময়লা নিয়ে চলে যায়, আর দুপুরে রান্না করার সময় আরও কিছু ময়লা জমে যায়, কিন্তু এগুলো শুকনো থাকে বলে অসুবিধা হয় না। কিন্তু কখনো যদি মাছ কাটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যাই, আর সেক্ষেত্রে যদি হয়ে যায় চিংড়ি মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। চিংড়ি মাছের যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু 1-1.5 ঘন্টা পরে অনেকটাই দুর্গন্ধ বের হয়ে আসবে, সেজন্য একটা পলিথিনে ভালো করে মুড়িয়ে ডিপ ফ্রিজে রাখলে হয়, অথবা আরও 2-3টা পলিথিন একসাথে করে দিয়ে বেঁধে রেখে তারপর যদি ময়লাটা ভিতরে রাখা যায় তাহলে হয়তো কিছুটা গন্ধমুক্ত থাকা যায়। গন্ধ যেন বেরিয়ে না আসে সেভাবেই রাখার চেষ্টা করি। মাছ কাটার সময়টুকুতে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যেন পানিটা ঝরে যায়। তারপর আরেকটি প্যান বসিয়ে তার উপর সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, আর সেই সাথে যেই আলু আর সিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। তো সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু এটা ভর্তা করব আর গায়ে গায়ে একটু পানি আছে সেজন্য একটু ভেজে নিলেই কিন্তু ভালো হয়। ভাজা করার সময় একটু খেয়াল রেখে ভাজাটা করে নিতে হবে, চুলার আঁচ কমিয়ে রেখে তারপর পোড়া পোড়া করে ভেজে নিলে ভর্তাটা খেতে ভালো লাগবে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে হয়ে গেছে, তো এই অবস্থায় নামিয়ে নিব। আর গরম গরম তো মাখানো সম্ভব না, সেজন্য একটু ঠান্ডা হলে তারপর মাখিয়ে নিব, আর সেটা দেখিয়ে দিব কিভাবে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে কেউ যদি একবার ভাত খায় তাহলে বারবার এই ভর্তাটা খেতে চাইবে, কারণ আমি বাসায় যখনই বানাই আমার ছোট মেয়ে বড় মেয়ে দুইজনেই, আর সেই সাথে ওদের বাবা, আমি খুবই পছন্দ করি। তো শীতকাল আসলেই এই ভর্তাটা 2-1 দিন পর পর বানানো হয়। একই প্যানের উপর তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো অনেকেই হয়তো চিংড়ি মাছটা হলুদ লবণ মাখিয়ে তারপর তেলের উপর ছেড়ে দেয়, আর আমি কিন্তু তার উল্টোটা করি। আমার কাছে এভাবে সহজ মনে হয়, আর তাছাড়া মনে হয় যে খুব সুন্দর হয়, কালারটা ভালো আসে, তো আমি এভাবেই সবসময় ভেজে নিই। এরপর এই তেলের উপর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশি একটা পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না, কারণ মাছ অল্প। আমার পরিবারের সদস্য সংখ্যা যেহেতু 4 জন, সেজন্য অল্প করেই রান্না করি, এই আর কি। এখানে একদমই অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ মাছের মশলা। এটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর হালকা পানি দিয়ে দিব। তবে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি, যেহেতু ভেজে নিয়েছি, এখনও কিন্তু সিদ্ধ হয়নি, তো সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে কিন্তু সিদ্ধ হবে। তো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব, আর তার মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং শুকিয়ে গিয়ে চিংড়ি মাছটাও কিন্তু নামানোর সময় হয়ে যাবে। তো চিংড়ি মাছ রান্না করা একদমই সহজ একটি ব্যাপার, আর এটা অবশ্য সবার কাছে না, যারা নতুন হয়তো তাদের কাছে অনেকটাই কঠিন, আর যারা সবসময় রীতিমতো রান্নাবান্না করে থাকেন তাদের কাছে তো রান্না করাটা একদমই একটা পানি ভাতের মতো আর কি। যারা নতুন আছেন তারা হয়তো এভাবে রান্না করলে অবশ্যই সবার প্রশংসা পাবেন। আমি জানি না আমার সঙ্গে এখনও কারা কারা আছেন, যারাই আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যখন ভিডিও তৈরি করি তখন অবশ্যই আপনাদের উদ্দেশ্য করেই ভিডিওটা তৈরি করি, তো ভালো মন্দ সব কিছুই কিন্তু আপনাদের বিবেচনার উপর। যদি ভালো লাগে একটি কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও জানাতে পারেন, কারণ আমার ভুল ত্রুটিগুলো কিন্তু আপনারাই ধরিয়ে দিবেন, যেগুলো আমি শুধরে নেব আর নতুন নতুন কিছু দেখানোর সুযোগ পাবো। তো এই আর কি।
আবারও চলে আসি রান্নার দিকে। যেহেতু বলেছিলাম ভর্তাটা বানানোর সময় আবার দেখাবো, তো এই তো ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি কুচি করে ধনিয়া পাতা কেটে নিয়েছি আর কাঁচি দিয়ে সুন্দরভাবে মরিচগুলো কেটে নিয়েছি। তো ছোট ছোট করে কেটে নিতে হবে, আর সেই সাথে সরিষার তেল এড করে নিয়ে ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। শীতকালে গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেই সাথে কিন্তু ধনিয়া পাতার ভর্তা করেছি, যেটার রেসিপি আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। আর যদি আবারও দেখতে চান তাহলে অবশ্যই দেখিয়ে দিব। আমি যখন ভর্তা করছিলাম তখন নাবিহার বাবা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর পলিথিন থেকে বের করে শসা, লেবু, টমেটো এগুলো সালাদ করার জন্য দিয়েছে। তো আমি বললাম একটু হাতটা দেখিয়ে দাও। ও তাড়াহুড়া করে প্লেটটা কোনো রকম দিয়েই দৌড়, ভাবছে ওকে দেখা যাচ্ছে। তো এই আর কি। আর এই তো আমি সালাদটাও কেটে নিচ্ছি, তারপর আমি বাসার অন্যান্য কাজগুলো একটু করে নেব। গরুর মাংসটা দেখে নিচ্ছি, এই তো মনে হচ্ছে হয়ে গেছে। এখন বন্ধ করে দেব। নাবিহার বাবা বলেছিল একটু ঝোল খাবে, ঝোল ঝোল রেখেছি। আর রান্নাটা প্রায় শেষ। কাঁচের চুলা ব্যবহার করার আগে সবসময় চুলাটা পরিষ্কার করে নিতাম, আর এখন কিন্তু আর পরিষ্কার করতে পারি না। চুলা ঠান্ডা হওয়ার পর পরিষ্কার করে নিতে হয়। তো এই তো নাবিহার পছন্দের কিছু মাছ এনেছে, তো এগুলো কোথায় রাখবো চিন্তা করছিলাম। তো আমার একটি কাচের বয়ম ছিল, এটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তা বেশ ভালোই লাগছে। নতুন জারে এসেছে, সেজন্য কিন্তু মাছগুলো বেশ ছটফট করছে। স্থির হতে কিছুটা সময় নেবে। আমার মতো পাশের যে ভাবির মেয়ে আছে, ও একই রকম মাছ নিয়ে এসেছে। তো আমরা একসাথেই এনেছি, আর এই তো দুইটা একই রকম বয়মে রেখেছি। আর আমার আরেকটা পাতিল ছিল, এর মধ্যে আগের কিছু মাছ ছিল যেগুলো এখন আর নেই। তো ভাবলাম পাতিলটার জন্য দুইটা মাছ নেই, আর নিয়ে আসার পর পাতিলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। ওরা বেশ ভালোই সেট হয়ে নিয়েছে। আর এসব অ্যাকুরিয়ামে আসলে বেশি দিন মাছ তারপরেও শৌখিনতার কারণে কিন্তু এগুলো রাখা। শখের আরও কিছু জিনিস আছে যেগুলো গাছ। তো এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু অনেক বড় হয়েছিল। আমি লতাগুলো ছেটে একদমই ছোট করে নিয়েছি। আর এই মানি প্ল্যান্টের বয়স কিন্তু প্রায় 3 বছরের মতো। এতটা লম্বা হয়েছিল, পাতাগুলো ছেটে ছুটে এজনকে সেজনকে দিয়েছি, আর নিজে কিছু রেখেছি। কিছুদিন যত্ন নিলে আবারও নতুন পাতা গজিয়ে ডালপালা মেলে লম্বা হয়ে যাবে। তো পাশাপাশি আরেকটি কচু গাছ আছে, যেটাকে সবুজ কচু বলে। এটাও মাশাআল্লাহ খুব দেখতে ভালো হয়েছে। এখানে স্ন্যাক প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি অনেক কষ্টে রেডি করেছি, হতেই চাইছিল না। তো রোদ দিয়ে বৃষ্টি দিয়ে তারপর অনেক যত্নের পরে গাছটা হয়েছে। ওদিন আমি একটু গাছটাকে নামাতে গিয়ে এই পাতাটা ভেঙে গিয়েছিল, তো এখন দেখছি পচে যাচ্ছে, সেজন্য পাতাটাকে উঠিয়ে নিয়েছি। এখন ভালো করে কেটে পানিতে রাখলে কিন্তু নতুন শিকড় গজাবে, তবে সময় নেবে। এখন আবার একটু সেট করে দিচ্ছি। তবে আমার এই বারান্দাটায় একদমই রোদ আসে না। দুপুরের দিকে কিছুটা আলো আসে, কিন্তু রোদ আসে না। সেজন্য গাছগুলো বাঁচিয়ে রাখতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। তো মাঝে মাঝে আমার জানলার পাশে এগুলো নিয়ে আসি, রোদ টোদ খাইয়ে আবার জায়গা মতো রেখে দিই। তো এগুলোকে আনা নেওয়া করতে আমার বেশ সময় কেটে যায়। গাছের যত্ন তো নেওয়া হলো, এখন একটু রান্না করে চলে এসেছি আবারও। তো কিছু তেজপাতা অনেক দিন যাবতীয় পলিথিনে রেখে দিয়েছি, যেগুলো অনেক শুকিয়েছে। এখন এই পাতাগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর কাঁচি দিয়ে কেটে একটি পটে রেখে দিব, যেগুলো ব্যবহার করতে অনেকটাই সুবিধা হয়। তো এগুলো আসলে একটি অবসর সময়ের কাজ, আর যেগুলো আমাদের প্রতিদিন করে নিতে হয়। না হয় কিন্তু তেজপাতা ছিঁড়ে টিড়ে তারপর দিতে হয়। রান্নার সুবিধার্থে একটু আগে থেকেই করে রাখছি।
কিছু শুকনা মরিচও ছিল যেগুলো আসলে পলিথিনেই ছিল। আর এগুলো আমি অনেক দিন জানলার পাশে রোদের মধ্যে রেখেছি যেন ভালো থাকে। বেশি করে শুকনো মরিচ এনে রেখেছিলাম, বৃষ্টির কারণে এগুলো একদমই কালো হয়ে গিয়েছে, আর ব্যবহার করতে পারিনি। তারপর আর বেশি করে আনি না, অল্প অল্প করে আনি আর অল্প করে ব্যবহার করি, এতেই হয়ে যায়। তো এই তো আগে থেকে ভালো করে শুকিয়ে নিয়ে মরিচের ডাঁটগুলো বেছে নিয়ে পটে রেখে দিচ্ছি যেন হাতের কাছে থাকে, ব্যবহার করতে যেন সুবিধা হয়। আমি আগেও একটি কথা বলেছিলাম, ছুটির দিনে কিন্তু কাজের কোনো শেষ নেই। তো নাবিহার বাবার যেদিন ছুটি থাকে সেদিন বাজারে একটু পরপরই যায় আর এটা সেটা কিনে নিয়ে আসে। তো বাসায় রসুন শেষ হয়ে গিয়েছিল, রসুনও নিয়ে এসেছে। বড় সাইজের রসুনটা যখনই নিয়ে আসে তখনই আমি এরকম বেলুন দিয়ে কিংবা শিলপাটার পুঁতা দিয়ে সুন্দরভাবে থেতো করে নেই যেন বেছে নিতে সহজ হয়। তো দেখুন একদমই কিন্তু খোসাটা ছাড়িয়ে খুব সুন্দরভাবে নেওয়া যায়। এভাবে থেতো করে নিলে খোসাটা ছাড়িয়ে নিতে সময়টাও বেঁচে যায়। আর তারপর খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে একটি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই। যখনই বরফ হয়ে যায় নামিয়ে রেখে হালকা বরফটা ছাড়িয়ে তারপর ব্লেন্ডার করে নেই। একটুও কাটাকাটির ঝামেলা নেই, খুব বেশি সহজে কিন্তু রসুনটা পেস্ট করে নিতে পারি। হাতের কাজগুলো সেরে নিয়ে ফ্রেশ হয়ে নামাজ কালাম শেষ করেছি, এখন খাবারের পালা। তো ওদেরকে বলেছি চলে আসতে, আসো খাবার রেডি হয়েছে। এই তো গরম গরম সব কিছু আমরা এখন খেয়ে নিব। আর কি কি রান্না করেছি তা তো প্রথমেই দেখিয়েছি। আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি আর নাবিহা ভাত বেড়ে নিচ্ছে। তো প্রায় কিন্তু এই কাজটা করে থাকে, আপনারা ভিডিওতে দেখতে পান। তো সালাডটা আসলে মাখা হয়নি, কারণ লবণ দিয়ে মেখে নিলে কিন্তু পানি উঠে যাবে। এই সালাডটা সবসময় নাবিহার বাবাই মাখে, তো ও মেখে সবার প্লেটে দিয়ে দিচ্ছে। আর এই তো আমরা সবাই একসাথে মিলে খেতে বসেছি। যেদিন নাবিহার বাবা বাসায় থাকে সেদিন দুপুরের খাবারটা একটু জমজমাটি হয়। তো আর কি আপনাদের সঙ্গে নিয়ে খেতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, সেই সাথে একটি লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।